নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য পাঠ করব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা সেই বিখ্যাত উপন্যাস প্রথম আলো। আজ প্রথম আলো উপন্যাসের ১৯তম পর্ব। তো চলুন শুরু করা যাক আজকের উপন্যাস। নরেন্দ্র ছুটতে ছুটতে রামতনু বসুর গলিতে ঢুকে পড়ল। তাদের নিজেদের বাড়িতে অনেক মানুষজন, তার নিজস্ব ঘর নেই। পড়াশুনো গান বাজনা চর্চার সুবিধে সেখানে হয় না। এই গলিতে তার দিদিমার বাড়ি, এখানে সে একটা ঘর পেয়েছে। ঘরটি অবশ্য বিচিত্র, মূল বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক নেই, একেবারে বাইরের দিকে একটা গম্বুজের দোতলায়। হয়তো এককালে নহবতখানা কিংবা দারোয়ানের ঘর ছিল। রাস্তার দিক থেকে একটা আলাদা সিঁড়ি, বন্ধুরা যখন তখন সেখানে চলে আসতে পারে। নরেন্দ্র নিজেই এই ঘরটার নাম দিয়েছে টং। ছোট ঘরখানিতে রয়েছে একটা ক্যাম্বিসের খাট, তার উপর একটা ময়লা বালিশ, মেঝেতে একটা ছেঁড়া সপ পাতা। একদিকের দেয়ালে দড়ি টাঙানো, তাতে কয়েকখানি কাপড়, পিরান, চাদর, গামছা ঝুলছে। নরেন্দ্রর সম্পত্তির মধ্যে এ ঘরে রয়েছে একটি তানপুরা, একটি সেতার ও একটি বায়া। কুলুঙ্গিতে খাটের ওপর মাদুরে ছড়ানো আছে প্রচুর বই। রাস্তার দিকে একটি মাত্র জানালা। নরেন্দ্র পাজামা আচকান ছেড়ে একটি ধুতি জড়িয়ে নিল, মাথা মুছল গামছা দিয়ে। ভিজেছে খুব, কিন্তু মজার ব্যাপার এই যে তাকে এতখানি ভিজে ঘরে আসতে হলো। আর পৌঁছবার পরই বৃষ্টি কমে গেল একেবারে। একদিকের কুলুঙ্গিতে রয়েছে একটা থেলো হুঁকো, খানিকটা তামাকের গুল, আর ছাই ফেলবার একখানি সরা। আর একটা সরাতে টিকে নারকেল ছোবড়া আর দেশলাই। এই দেশলাই জিনিসটা কিছুদিন যাবৎ চালু হয়ে বেশ সুবিধে হয়েছে। কলকেতে তামাক ও টিকে দিয়ে ধরবার পর নরেন্দ্র গুড়ুক গুড়ুক করে আরামের টান দিতে লাগলো। নেশার দ্রব্য পেয়ে সুস্থির হলো। একটু পরেই পৌঁছলো ব্রজেন্দ্র, ছাতাটা গুটিয়ে রাখলো বাইরে। নরেন্দ্রর মনটা কিছুতেই হালকা হতে পারছে না। স্বাভাবিক হাস্য পরিহাসের বদলে সে ব্রজেন্দ্রকে দেখেই বলল, তুই জানতে চাইছিলি শ্রী রামকৃষ্ণ ঠাকুরকে দেখে আমার কি মনে হয়েছে। জানিস ব্রজেন, আমি ওকে জিজ্ঞেস করেছিলুম, মশাই আপনি সচক্ষে ঈশ্বরকে দেখেছেন? উনি একটুও দ্বিধা না করে সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, হ্যাঁ, আমি ঈশ্বর দর্শন করেছি, যেমন তোমাদের দেখছি আরও ঘনিষ্ঠ রূপে দেখেছি। ব্রজেন্দ্রর মুখে হাসি ফুটে উঠল। সে বলল, তুই তা বিশ্বাস করলি নাকি? নরেন্দ্র প্রবল বেগে মাথা নেড়ে বলল, না না, তা আমি অবশ্যই বিশ্বাস করিনি, কিন্তু এটা বুঝতে পারলুম উনি অন্য সাধকদের মতো রূপক হিসেবে বলেননি। সরল বিশ্বাসের আন্তরিকতায় বললেন, হয়তো উনি মনোম্যানিয়াক। ব্রজেন্দ্র বলল, তুই বললি না কেন তোকেও দেখাতে? আমাকে যখন কেউ ভূতের গল্প বলে আমি সঙ্গে সঙ্গে দাবি করি, আমাকে দেখাতে পারো? কেউ তো তা পারে না দেখি। নরেন্দ্র বলল, না না, সে কথা তো বলিনি। উনি বলতে লাগলেন, সত্যি করে কে ঈশ্বরকে দেখতে চায়? লোকে মাঘ ছেলের জন্য বিষয় আশয়ের দুঃখে ঘটি ঘটি কাঁদে, ভগবানের জন্য কে তা করে? ব্রজেন্দ্র বলল, তোর তো মাঘ ছেলে কিংবা বিষয় আশয়ের টান নেই, তুই কিছুদিন কাঁদাকাঁদি করে দেখবি নাকি? নরেন্দ্র বলল, পরিহাসের ব্যাপার নয় রে,
মানুষটি অর্ধোন্মাদ হলেও কিন্তু খাঁটি, এটা কিন্তু আমি একবার দেখেই বুঝেছি। কথাবার্তার মধ্যে কোনো খাদ নেই। ওর কাছে গিয়ে আমার এমন একটা অভিজ্ঞতা হয়েছে যার কোনো ব্যাখ্যা আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না, কোনো ব্যাখ্যাই মনে ধরছে না। নরেন্দ্র অন্যমনস্ক হয়ে গেল। সেই প্রথমবার দক্ষিণেশ্বর যাবার পর নরেন্দ্র ঠিক করেছিল সে আর ওখানে যাবে না। এই আধ পাগলা লোকটি স্বার্থশূন্য, সরল ও পবিত্রমনা হলেও কালী সাধক তো বটে। তার সঙ্গে নরেন্দ্রর মতন যুবকদের কি সম্পর্ক থাকতে পারে? নরেন্দ্র কি যুক্তি বিসর্জন দেবে নাকি? ঈশ্বরকে চোখে দেখা যাবে কি করে? তাহলে তো মেনে নিতে হয় যে ঈশ্বরের কোনো রূপ কিংবা আকার আছে। তবু সে কথা দিয়েছিল বলে নরেন্দ্রর মনটা খচখচ করে। যেতে সে চায় না, কিন্তু প্রতিশ্রুতি রক্ষার একটা দায়িত্ব আছে। একদিন সে ভাবল ব্যাপারটা চুকিয়েই ফেলা যাক। আর একবার গিয়ে সে বলে আসবে, না মশাই, আমার আর এখানে আসা হবে না। একদিন সে হেঁটেই রওনা দিল। কিন্তু সিমলে থেকে শ্যামবাজার, বাগবাজার, কাশীপুর হয়ে দক্ষিণেশ্বর যে এতটা দূর তা তার ধারণা ছিল না। পথ যেন ফুরোতেই চায় না। যখন দক্ষিণেশ্বর পৌঁছল তখন সে রীতিমতন ক্লান্ত। সেদিন ঘরে আর কেউ নেই। নিজের ঘরের ছোট খাটখানিতে বসে আছেন রামকৃষ্ণ ঠাকুর। নরেন্দ্রকে দেখে অতিমাত্রায় খুশি হয়ে সেই খাট চাপড়ে বললেন, আয় আয়, এখানে বস। নরেন্দ্র সংকুচিতভাবে খাটের এক প্রান্তে বসল। রামকৃষ্ণ যেন সঙ্গে সঙ্গে ভাবে আবিষ্ট হয়ে গেলেন। নরেন্দ্রর দিকে স্থির দৃষ্টিতে চেয়ে থেকে কি যেন বিড়বিড় করে বলতে লাগলেন। একটু একটু করে এগোতে লাগলেন নরেন্দ্রের দিকে। নরেন্দ্র ভাবল, এই রে, আজ আবার বুঝি কোনো পাগলামি করবে। নরেন্দ্র সরে যাচ্ছে, কিন্তু আর জায়গা নেই, পিঠ ঠেকে গেছে দেয়ালে। হঠাৎ রামকৃষ্ণ তার ডান পা তুলে দিলেন নরেন্দ্রের কাঁধে। নরেন্দ্র ঝাঁকুনি দিয়ে পাটা সরিয়ে দেবার চেষ্টা করেও পারল না। সঙ্গে সঙ্গে তার মাথা ঘুরতে লাগলো, কিংবা দেয়াল সমেত ঘরটাই যেন ঘুরছে দারুণ জোরে। ঘুরতে ঘুরতে কোথাও যেন লীন হয়ে যাচ্ছে। নরেন্দ্রও যেন মিশে যাচ্ছে সর্বগ্রাসী শূন্যতায়। সেই শূন্যতাই মৃত্যু। কয়েক মুহূর্তের মধ্যেই নরেন্দ্র তার মধ্যে মিলিয়ে যাবে। দারুণ ভয় পেয়ে সে চেঁচিয়ে উঠল, ওগো ওগো, তুমি আমার এ কী করলে? আমার যে বাপ মা আছেন। তা শুনে সেই অদ্ভুত পাগল খলখল করে হেসে উঠলেন। তারপর নরেন্দ্রর বুকে হাত বুলিয়ে দিতে বললেন, তবে এখন থাক, একবারে কাজ নেই, কালে হবে। সঙ্গে সঙ্গে থেমে গেল সব ঘূর্ণন। অপসৃত হলো মহাশূন্য। ঘর ও দেয়াল ফিরে এলো নিজের জায়গায়। নরেন্দ্র যেখানে বসেছিল সেখানেই বসে আছে। রামকৃষ্ণ তার দিকে চেয়ে হাসছেন। সব কিছুই স্বাভাবিক। প্রায় সেই সময়েই আরও লোকজন ঢুকে পড়ল ঘরে, আর তাই আর কোনো কথা বলতে পারল না। নিজের ওপরেই মহাক্রুদ্ধ হয়ে উঠল নরেন্দ্র। এ তো সস্তার ম্যাজিক, হিপনোটিজম। তাই দিয়ে এই পাগলটি তাকে ভয় দেখিয়ে কাবু করে নিল। সে এত দুর্বল, সে কখনো কারোর কাছে হার মানে না, কোথাও মাথা নিচু করে না। সামান্য ভেলকিতে সে ভয় পায়। সেদিন ওই বিষয়ে আলোচনার সুযোগ পাওয়া গেল না।
নরেন্দ্র ফিরে এলো। কয়েকদিন ধরে রাগে ছটফট করতে লাগলো সে। এর একটা হেস্তনেস্ত করতেই হবে, আর একদিন পরীক্ষা করে দেখতেই হবে। 7 দিনের মধ্যেই আবার দক্ষিণেশ্বরে গেল নরেন্দ্র, এই নিয়ে তৃতীয়বার। আগের দিন হেঁটে আসায় পঞ্চগ্রামে শরীর ছিল শ্রান্ত, সেই জন্য সে ম্যাজিকের বশীভূত হয়েছিল হয়তো। আজ সে ভাড়ার গাড়িতে এসেছে, শরীর টনক, মন সজাগ। আজ সে প্রস্তুত। সেদিনও কয়েকজন ভক্ত আসে। এর মধ্যে ব্যক্তিগত কথা চলে না। রামকৃষ্ণ নরেন্দ্রকে দেখেই ব্যগ্র হয়ে বললেন, এসেছিস? চল যদু মল্লিকের বাগানে বেরিয়ে আসি। মন্দির এলাকার পাশেই কলকাতার বিশিষ্ট ধনী যদু মল্লিকের বাগানবাড়ি। তিনি মাঝে মাঝে আসেন। অন্য সময়ে তার মালি দারোয়ানরা পাহারা দেয়। সাধারণ লোকের এখানে প্রবেশ নিষেধ, কিন্তু যদু মল্লিকের আদেশ দেওয়া আছে। রামকৃষ্ণ ঠাকুর যখন খুশি আসতে পারেন। তিনি এলে গঙ্গার ধারের বৈঠকখানা ঘরটির তালা খুলে দেওয়া হয়। এখানকার বাগানটি কেয়ারি করা, অজস্র কুসুমের সমারোহ, মাঝে মাঝে শ্বেত পাথরের বসবার জায়গা। দুজনে বেড়াতে লাগলেন সেই বাগানে। বিকেলের রোদ এসে পড়েছে। শীত শেষ হয়েই গরম পড়েছে বেশ। আকাশে কালবৈশাখীর মেঘ। নরেন্দ্র পরে আছে একটা ধুতি ও মলিন পিরান। সাজ পোশাকের দিকে তার কখনো কোনো মনোযোগ নেই। রামকৃষ্ণের ধুতি পরা, খালি গা, বাতাস নেই, তাই আবহাওয়া কিছুটা গুমোট। রামকৃষ্ণ খুঁটিয়ে খুঁটিয়ে নরেন্দ্রর বাড়ির খবর জিজ্ঞেস করতে লাগলেন। তিনি আগেই জেনেছেন যে সে ব্রাহ্ম সমাজে যাতায়াত করে, নিরাকারবাদী। কথায় কথায় বললেন, আমি তোদের কেশবকে কি বলেছি জানিস? ঈশ্বর হলেন সচ্চিদানন্দ সমুদ্র, কূল কিনারা নাই। ভক্তি হিমে এই সমুদ্রের স্থানে স্থানে জল বরফ হয়ে যায়। জল বরফ হয়ে জমাট বাঁধে না। নিরাকার আর সাকার হলো যেমন জল আর বরফ। ভক্তের কাছে তিনি সাক্ষাৎ হয়ে কখনো সাকার রূপে দেখা দেন, আবার ব্রহ্মজ্ঞান সূর্য উঠলে সে বরফ গলে যায়। নরেন্দ্র বলল, কথাটা শুনতে ভালো, কিন্তু ওতে কিছু প্রমাণ হয় না। রামকৃষ্ণ বললেন, ওরে, আমি যে সাকার রূপে দেখেছি, কতবার দেখেছি। নরেন্দ্র বলল, ওসব আপনার মনের ভুল, রূপটুপ ওসব আপনার খেয়াল। রামকৃষ্ণ বললেন, তুই যদি মনে করিস, তুইও মনের মধ্যে কৃষ্ণকে হৃদয় মধ্যে দেখতে পাস। রামকৃষ্ণ এই কথা বলার পর নরেন্দ্র উদ্ধতভাবে বলল, মশাই, আমি ওসব কিষ্ট মানি না। আজ নরেন্দ্র প্রত্যেকটি কথাই কাটিয়ে দিচ্ছে। তার যুক্তিবোধের প্রাচুর্যের কাছে এই সব ভাবাবেগের কোনো মূল্য নেই। একটু পরেই ধুলোর ঝড় উঠল। কালিমা লিপ্ত হয়ে গেল দিগন্ত। গঙ্গার উপর নৌকোর মাঝিরা চেঁচামেচি করে পাল নামিয়ে দিচ্ছে। শোনা যাচ্ছে শোঁ শোঁ শব্দ। এখন আর বাইরে থাকা যাবে না। রামকৃষ্ণ নরেন্দ্রকে নিয়ে এলেন বৈঠকখানা ঘরে। মূল্যবান সোফায় সে ঘরখানি সাজানো। ওপরে ঝুলছে ঝাড় লণ্ঠন, টানা পাখারও ব্যবস্থা আছে।
নরেন্দ্রর পাশে বসে রামকৃষ্ণ বললেন, আমি কতদিন ধরে তোর প্রতীক্ষা করে আছি। জানতাম তোকে আসতেই হবে। আমার তো সিদ্ধাই করবার জো নেই, তোর ভিতর দিয়ে করব, কি বলিস? নরেন্দ্র বলল, না না, তা হবে না। এ কথা শুনেই রামকৃষ্ণ সমাধিস্থ হয়ে গেলেন। দৃষ্টি স্থির, ঘাড়টা সামান্য বাঁকা, একটা হাত ওপরে তোলা। নরেন্দ্র কৌতূহলী হয়ে চেয়ে রইল। এই ব্যাপারটা কি সে বুঝতে পারছে না। এরকম যখন তখন সমাধি হতে পারে? সাধকদের কোনো প্রস্তুতি লাগে না? এক ধনীর গৃহের বৈঠকখানায় সহসা রামকৃষ্ণ ঝুঁকে পড়ে নরেন্দ্রর কপাল স্পর্শ করলেন। সঙ্গে সঙ্গে অন্ধকার। আজ আর মহাশূন্য দর্শনও হলো না, একেবারে চৈতন্য লোভ। ব্রজেন্দ্রর দিকে তাকিয়ে নরেন্দ্র বলতে লাগলো, কতক্ষণ অজ্ঞান হয়েছিলুম তা জানি না। একসময় চোখ মেলে দেখি উনি আমার বুকে হাত বুলিয়ে দিচ্ছেন আর ফিক ফিক করে হাসছেন। অজ্ঞান অবস্থায় উনি নাকি আমাকে অনেক কথা জিজ্ঞেস করেছেন, আমি তার উত্তরও দিয়েছি। তারপর থেকে এই 1 মাস ধরে এখনো এখনো আমার। ব্রজেন্দ্র উত্তেজিতভাবে বলল, মেসমেরিজম। এই তো বোঝাই যাচ্ছে, মেসমেরিজম। মেসমার সাহেব এরকম সম্মোহন করে রুগীদের ঘুম পাড়িয়ে তাদের মনের কথা জেনে নিতেন। তুই তা পড়িসনি। নরেন্দ্র মহা বিরক্ত হয়ে গড়া চড়িয়ে বলল, দেখ শালা বেজা, তুই কার সঙ্গে কথা করছিস তোর মনে থাকে না? আমি বিশ্বনাথ দত্তের ছেলে নরেন দত্ত, সিমলেপাড়ার কাপ্তান। আমার মুখের ওপর কেউ কথা বলতে সাহস পায় না। আমাকে মেসমেরাইজ কিংবা হিপনোটাইজ করবে ওই এক অশিক্ষিত বামুন। আমি কি মেনিমুখ না রুগী? ব্রজেন্দ্র বলল, তুই এত উত্তেজিত হচ্ছিস কেন? ভালো করে ভেবে দেখ। নরেন্দ্র বলল, ধুৎ শালা, তোকে এসব কথা বলাই আমার ভুল হয়েছে। তোর কাছ থেকে এমন সহজ ব্যাখ্যা আমি চেয়েছি। আমি এসব আগে ভেবে দেখিনি। সম্মোহন করলে 1 মাস ধরে তার ঘোর থাকে। আমি এখনও সেই ঘোর কাটাতে পারিনি। মাঝে মাঝেই মনে হয় চোখের সামনে যা দেখছি তা সবই অলীক। মাথার মধ্যে দপদপ করে, ধোঁয়া ধোঁয়া দেখি। এটা কি করে হয়? আজ যে রেলিংয়ে মাথা ঠুকছিলুম তা ঠিক মাথার ব্যথার জন্য নয়, ওখানে সত্যিই একটা রেলিং আছে কি না তা বোঝার জন্য। যা, তুই বাড়ি যা। মুখখানা গোঁজ করে ব্রজেন্দ্রর দিকে পিছন ফিরে নরেন্দ্র আবার হুঁকো টানতে লাগলো। ব্রজেন্দ্র কাছে এসে নরম গলায় বলল, তোর মাথা গরম হয়ে গেছে, এখন আর ওই নিয়ে ভাবিস না, পরে চিন্তা করা যাবে। এবার একটা গান শোনা নরেন। নরেন্দ্র বলল, এখন গান গাওয়ার মেজাজ নেই, বললুম তো, বাড়ি যা। ব্রজেন্দ্র বলল, তোর একটা অন্তত গান না শুনে কিছুতেই যাব না। মন যখন উদ্ভ্রান্ত থাকে তখন সঙ্গীতই শ্রেষ্ঠ ওষুধ। আমি সম্মোহিত হই গানে। ব্রজেন্দ্রর বারবার অনুরোধে নরেন্দ্র হুঁকো রেখে তানপুরা তুলে নিল। সুর বাঁধতে লাগলো মাথা ঝুঁকিয়ে। তারপর গান ধরল, এ সুন্দর শোভা, কি মুখ হেরিয়ে, আজি মোর ঘরে আইল হৃদয়নাথ, প্রেম উৎস উথলিল আজি। গান শুনতে শুনতে হঠাৎ
অলংকারের ঝনঝনানি শব্দ শুনে ব্রজেন্দ্র জানলা দিয়ে তাকালো। রাস্তার ঠিক অপর পাড়েই একটি বাড়ি, দোতলায় টানা বারান্দা। সেই বারান্দা অন্ধকার হলেও বোঝা যায় সেখানে দাঁড়িয়ে রয়েছে এক যুবতী। তার এক মাথা চুল, ফর্সা রঙের মুখখানি ঝুঁকে আছে রেলিং দিয়ে। নরেন্দ্ররও গান থেমে গেছে। ফুলে উঠেছে নাকের পাটা, চক্ষু দুটি ক্রোধ চঞ্চল। দাঁতে দাঁত চেপে বলল, নষ্ট মাগি, আমায় জ্বালিয়ে খেলো। উঠে গিয়ে দড়াম করে জানলা বন্ধ করে দিয়ে সে আবার বলল, না, আজ আর গান হবে না, আমার খিদে পেয়েছে, চল যাই। দিদিমার বাড়ির এই ঘরখানায় থাকলেও নরেন্দ্র দুবেলা খেতে যায় নিজের বাড়িতে। বন্ধুকে নিয়ে সে বেরিয়ে পড়ল। কয়েকদিন পরেই ছুটি হয়ে গেল নরেন্দ্রর। সে কলেজ থেকে ফিরে এলো। নরেন্দ্র কিছুতেই আর পড়াশুনো কিংবা গান বাজনায় মন বসাতে পারে না। এক এক সময় পড়তে পড়তে সে বই ছুঁড়ে ফেলে দেয়। অ্যাটর্নির কাজ শেখার জন্য বাঁধা এক জায়গায় ভর্তি করে দিয়েছেন। সেখানে যেতেও ভালো লাগে না তার। রামকৃষ্ণের স্পর্শে কেন অমন ঘোর লেগেছিল তার ব্যাখ্যা সে খুঁজে পায়নি বটে, কিন্তু সেই ঘোরটা কেটে গেছে। এখন সে আবার কুস্তি লড়তে বা সাঁতার কাটতে পারে স্বাভাবিকভাবে। দক্ষিণেশ্বরে সে আর কিছুতেই যাবে না ঠিক করেছে। কেন যাবে? মাঝে মাঝে দক্ষিণেশ্বর থেকে অদ্ভুত সব খবর আসে। দু একজন লোক নরেন্দ্রর কাছে এসে বলল, ও ভায়া, ঠাকুর আপনার জন্য বড় কান্নাকাটি করছেন, সর্বক্ষণ নরেন নরেন করেন, আপনি একটিবার চলুন না। রামকৃষ্ণ ঠাকুর নাকি যদু মল্লিকের বাগানে গিয়ে নরেনের নাম করে ডাক ছেড়ে কাঁদে। পাগলের মতন অবস্থা। কালীবাড়ির খাজাঞ্চি ভোলানাথ বলেছিল, মশাই, একটা কায়েতের ছেলের জন্য আপনি এমন করেন কেন? তাতেও তার কান্না থামে না। একদিন কয়েকজন ভক্ত রাত্রে ওখানেই থেকে গেছে। রাত্রে বারান্দায় শুয়ে ঘুমোচ্ছে। তাদের মধ্যে একজন একসময় চোখ মেলে দেখল রামকৃষ্ণ ঠাকুর তার ধুতিখানা বগলে নিয়ে উলঙ্গ অবস্থায় ঘুরে ঘুরে কাঁদছেন। একজনকে ডেকে বললেন, ওগো, ঘুমুলে? দেখো, নরেন্দ্রর জন্য আমার প্রাণের ভেতরটা গামছা নিংড়ানোর মতন জোরে জোরে মোচড় দিচ্ছে। তাকে একবার দেখা করে যেতে বলো, তাকে না দেখলে যে থাকতে পারি না। আরেকদিন তিনি ভক্তদের মধ্যে বসে অনবরত নরেন্দ্রর কথা বলছিলেন। তারপর হঠাৎ বারান্দায় উঠে গিয়ে কাতর চিৎকার করতে লাগলেন। চোখ দিয়ে বন্যার মতন অশ্রু বইছে। মাঝে মাঝে বলতে লাগলেন, মাগো, আমি তাকে না দেখে আর থাকতে পারি না, এত কাঁদলাম, তবু তো নরেন এলো না। প্রাণে বিষম যন্ত্রণা হচ্ছে, বুকে বিষম মোচড় দিচ্ছে। মাঝে মাঝে একটু সুস্থির হয়ে নাকি বলেন, বুড়ো মিনসে, তার জন্য এমন অস্থির হয়েছি আর কাঁদছি দেখে লোকেই বা কী বলবে বলো দেখি। কিন্তু আমি যে কিছুতেই সামলাতে পারছি না। দূতদের মুখে এসব কথা শুনেও নরেন্দ্র বিচলিত হয় না। কঠোরভাবে বলে, আমার যাওয়া হবে না,
এক্সামিনের পড়া করছি, বলবেন আমার সময় নেই। জোর করে সে আবার পড়াশুনোয় মন বসায়। পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেলে গান গায়, গলা সাধে, মন থেকে অবশ্য। সে দক্ষিণেশ্বরের পাগলটির কথা একেবারে সরাতে পারে না, প্রায়ই ভুরু কুঁচকে ভাবে, একজন পুরুষ মানুষ, তার জন্য এত উতলা হন কেন? কান্নাকাটি করেন সবার সামনে কেন? ওর তো আরও ভক্ত আছে। নরেন মোটেই ওর ভক্ত নয়, এবং মাত্র কিছুদিনের পরিচয়। না, দক্ষিণেশ্বরে আর সে যাবে না। একজনের মাথায় যদি বাতিক চাপে, তাই নিয়ে কান্নাকাটি করে কষ্ট পায়, তার জন্য নরেন্দ্র দায়ী নয়। এক একদিন নিরিবিলিতে গান গাইতে গাইতে অনেক রাত হয়ে যায়। যত রাত বাড়ে শহর নিঝুম হয়, তত কণ্ঠস্বরে বিশুদ্ধতা আসে। রাস্তার দিকের জানলাটা আর সে খোলে না। তার দরজায় অর্গল নেই, এমনিই বন্ধ থাকে। ঘরের মধ্যে খুব গরম হয়, তবু জানালা খোলার উপায় নেই। নিবিষ্ট হয়ে সঙ্গীত সাধনা করছে নরেন্দ্র। হঠাৎ দরজা ঠেলার শব্দ হলো। নরেন্দ্র মেঝেতে বসেছিল, পাশ ফিরে তাকালো। বিপরীত দিকের বাড়ির সেই যুবতী বিধবাটি সর্বনাশিনীর রূপ ধরে চুপি চুপি একেবারে তার ঘরে চলে এসেছে। তার আলুলায়িত চুল, চোখের দৃষ্টিতে আগুন, সর্বশরীরে কামনা। নরেন্দ্রর সারা শরীরে দপ করে জ্বলে উঠল রাগ। এত সাহস হারামজাদির! নরেন্দ্র প্রথমে ভাবল প্রচণ্ড ধমকে ওকে বিদায় করবে। মেয়েটির দিকে তীব্র চোখে কয়েক মুহূর্ত তাকিয়ে তার ক্রোধ রূপান্তরিত হলো। সে ভাবল, এই মেয়েটি আসলে কত অসহায়। বিদ্যাসাগর মশাই যতই প্রচুর কষ্ট করে বিধবা বিবাহের আইন পাস করান, সমাজ তো তা মেনে নেয়নি। 2-4টি বিধবার বিয়ে হয়েছে মাত্র, বাকি সহস্র সহস্র বাল ও বিধবারা যে তিমিরে ছিল, এখনও সেই তিমিরে। ওদের যে শরীরের ক্ষুধা আছে, সংসার পাতার আকাঙ্ক্ষা আছে, সন্তান পালনের স্বাদ আছে, কে তার মূল্য দেবে? ওর যৌবন যেন হরিণীর মাংস, কিছু কিছু লোকের কাছে লোভের সামগ্রী। এই মেয়েটিও হয়তো কখনো সেই লোভের ফাঁদে ধরা দিয়েছে, তাই লাজ লজ্জা ঘুচে গেছে। এখন রাতে কোনো পুরুষের ঘরে স্বয়মাগতা হয়ে আসার একটাই অর্থ হয়। মেয়েটি প্রেম কাকে বলে জানল না, শুধু দেহজ লালসা। নরেন্দ্র বৈষ্ণব পদাবলী পড়ছে, ইংরেজি রোমান্টিক কবিতা পাঠ করছে। ভালোবাসা বর্জিত দৈহিক মিলন তার কাছে বিষম ঘৃণার ব্যাপার। কিন্তু এ মেয়ে যে অন্য কিছু জানে না। একে ফেরানো সহজ নয়। শরীরে এর উন্মাদনা, ধমক দিলেও মিনতি করছে, নিঃশর্তে আত্মসমর্পণের জন্য গায়ে এসে পড়তে পারে। এই লালসার সর্পকে বশীভূত করার জন্য একটাই মাত্র অস্ত্র আছে। নরেন্দ্র ঝুঁকে যুবতীটির পায়ের কাছে দুহাত রেখে বলল, মা, মা জননী, আমি যে তোমাকে নিজের মায়ের মতন দেখি। যুবতীটি বিহ্বল হয়ে গেল একটুক্ষণের জন্য, তারপরই দুহাতে মুখ চাপা দিয়ে ছুটে বেরিয়ে গেল হুড়মুড়িয়ে। এই ঘটনার পর নরেন্দ্র তার এই প্রিয় আস্তানাটি ছেড়ে
ফিরে এলো নিজের বাড়িতে। এখানেও শাস্তি নেই। এখানে বিয়ের জন্য পেরাপেরি। কন্যাদায়গ্রস্ত পিতারা সরাসরি তাকে পাকড়াও করে। বন্ধুদের আড্ডাতেও নরেন্দ্রর যেতে ইচ্ছে করে না। তারা দক্ষিণেশ্বরের প্রসঙ্গ তুলে বিদ্রূপ করে। বাড়িতে গান বাজনা চর্চার তেমন সুবিধে হয় না। তাই নরেন্দ্র আবার ব্রাহ্ম সমাজের প্রার্থনায় যোগ দেওয়া শুরু করলো। কেশববাবুদের সমাজে নয়, সেখানে রামকৃষ্ণ ঠাকুর হঠাৎ এসে পড়তে পারেন। সে যায় সাধারণ ব্রাহ্ম সমাজে। সেখানকার তরুণদের সঙ্গেই তার মতের মিল হয়। একদিন নরেন্দ্র বসে আছে উপাসনা গৃহের গানের দলে। পরপর কয়েকটি গানের পর ধ্যান হলো। তারপর উঁচু বেদিতে বসে আচার্য উপদেশ দিতে শুরু করলেন। সাধারণত এই উপদেশ 1.5 থেকে 2 ঘন্টা চলে। অনেক সদস্য এই সময় চক্ষু বুজে আবার ধ্যানমগ্ন হয়। সেই অবস্থায় উপদেশাবলী বেশি উপভোগ করা যায়। সবেমাত্র উপক্রমণিকা পর্বও শেষ হয়নি। সভাগৃহ নিঃশব্দ। দরজা দিয়ে দ্রুত পদে ঢুকে এলেন রামকৃষ্ণ ঠাকুর। বলতে লাগলেন, নরেন, নরেন কোথায়? নরেন অনাহূতভাবে সাধারণ ব্রাহ্ম সমাজের উপাসনার সময় রামকৃষ্ণ ঠাকুর হঠাৎ এসে পড়বেন এমন আশাই করা যায় না। কেশববাবুর নববিধানে তিনি এমন যান বটে, কিন্তু সাধারণ ব্রাহ্ম সমাজের সঙ্গে তার তেমন ঘনিষ্ঠতা নেই। তিনি বোধহয় জানেনও না যে সাধারণ ব্রাহ্ম সমাজের নেতারা ইদানিং তাকে আর তেমন পছন্দও করছেন না। শিবনাথ শাস্ত্রী ও আরও কেউ এক সময় রামকৃষ্ণ ঠাকুরের কাছে যেতেন, তা ঠিক, কিন্তু কেশব সেনের ভক্তি বর্ণার প্রাবল্য দেখে তারা সরে এসেছেন। একজন কালী সাধকের সঙ্গে তারা আর সম্পর্ক রাখতে চান না। উপস্থিত সদস্যরা কেউ রামকৃষ্ণ ঠাকুরকে চেনেন, অনেকেই চেনেন না। ঠেঙ্গো ধুতি ও ফতুয়া পরা, খালি পা একজন লোককে পাগলের মতন ঢুকে পড়তে দেখে কয়েকজন বলল, এ কে, এ কে? কয়েকজন বলল, আরে এই যে দক্ষিণেশ্বরের সেই ঠাকুর গো। কেউ বললে, ওকে কে ডেকেছে? বেদি থেকে আশ্চর্য ভ্রুকুটি করে সবাইকে চুপ করতে বললেন। তবু শোরগোল হুড়োহুড়ি পড়ে গেল। রামকৃষ্ণ ঠাকুর কোনো কিছু গ্রাহ্যই করছেন না। তিনি নরেন কোথায়, নরেন কোথায় বলতে বলতে বেদির কাছে পৌঁছে গেলেন। তৎক্ষণাৎ তার ভাব সমাধি হলো। তিনি হাত তুলে দাঁড়িয়ে রইলেন প্রস্তর মূর্তির মতন। সেই অবস্থাটা দেখবার জন্য পেছন দিকের সদস্যরা সামনে আসতে চাইছিল। কেউ দাঁড়িয়ে পড়ল বেঞ্চের ওপর। রামকৃষ্ণ ঠাকুরকে নিয়ে যাতে বাড়াবাড়ি না হয় সেই জন্য কর্তা ব্যক্তিদের একজন নিভিয়ে দিলেন গ্যাসের আলো। কিন্তু অন্ধকারের মধ্যে বিশৃঙ্খলা পৌঁছল চরম অবস্থায়। ঠেলাঠেলি, চিৎকার, কে কার পা মারিয়ে দিচ্ছে তার ঠিক নেই। গায়কদের দলে বসে থাকা নরেন্দ্রর হৃদয় উদ্বেল হয়ে উঠল। শুধু তার জন্য ছুটে এসেছেন রামকৃষ্ণ ঠাকুর। এমন স্বার্থশূন্য ভালোবাসাও সম্ভব? এত ব্যাকুলতা, এত টান! নরেন তো তার কোনো প্রতিবাদ দেয়নি, তার কোনো প্রতিদান কিছুই সে দেয়নি। তার সন্ধানে এসে ঠাকুর অপমানিত হচ্ছেন, ধাক্কাধাক্কিতে আহতও হতে পারেন। নরেন উঠে গিয়ে
সবলে ভিড় সরিয়ে বেদির কাছে গিয়ে রামকৃষ্ণ ঠাকুরকে পাঁজা-কোলা করে তুলে নিল। কেউ কিছু বুঝবার আগে তাকে নিয়ে এলো বাইরের খোলা হাওয়ায়। ধমকের সুরে বলল, আপনি হুট করে এখানে চলে এলেন কেন? আপনার মতন মানুষ এমনভাবে আসে? রামকৃষ্ণ ঠাকুর বললেন, নরেন, নরেন, তোকে না দেখে আমি যে আর থাকতে পারি না। আমার বড় কষ্ট হয়, বুকটা মোচড়ায়। একটা ঘোড়ার গাড়ি ডেকে তাতে রামকৃষ্ণ ঠাকুরকে শুইয়ে দিয়ে বললেন, আর কখনো আসবেন না। চলুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। রামকৃষ্ণ ঠাকুর বললেন, আমি আর তোকে ছাড়ব না, আর আমি তোকে কোনো দিন ছাড়ব না। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরের দিন নতুন কোনো পর্ব, নতুন কোনো গল্প, নতুন কোনো উপন্যাস নিয়ে হাজির হব আপনাদের সামনে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সমৃদ্ধ করবেন, যাতে নতুন কোনো গল্প বা উপন্যাস প্রকাশের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। ধন্যবাদ।